মানে যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে আগে যিনি এফেক্টেড সে হচ্ছে ওই 2 কোটি মানুষ, 2 কোটি পরিবার, অর্থাৎ 6 থেকে 8 কোটি মানুষ। যে অস্থিরতায় ব্যবসা বাণিজ্য আসলো, আন্দোলন প্রসঙ্গে কোটা বিরোধী সংস্কারের যে আন্দোলন হলো, তারপরে বড় ধরনের সহিংসতা হলো, আপনি দেখলেন। এখন বলা হচ্ছে যে এর পিছনে একটি বড় অসৎ উদ্দেশ্য ছিল বা একটি ষড়যন্ত্র ছিল। আপনার কি মনে হয়? ধন্যবাদ জাহিদ ভাই। আমি শুনছিলাম বদিউর রহমান সাহেবের আলোচনা, এবং ওনার আলোচনা এখন সবাই শোনেন। উনি বলেনও খুব ভালো। এক সময় এনবিআর চেয়ারম্যান ছিলেন, তখন আমরা যেতাম ওনার কাছে। আবার ডাকসাইটের আমলাও ছিলেন। তো এই যে আজকে ওনার যে অনুভূতিটা, এটা আমি খেয়াল করছি। যখন আমলা হিসাবে দায়িত্ব পালন করেন তখন এগুলো খেয়াল করেন না, যখন সেখান থেকে চলে আসেন তখন ওনারা বোঝেন যে আসলে প্রবলেমগুলো কোন জায়গায়। খুব দুঃখ করে একজন আমলা বলছিল, ওই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ ছিলেন এক সময়। তো উনি প্রাইভেট সেক্টরে চাকরি করার সময় একদিন বলছিলেন, ভাই এখন বুঝি যে আসলে দেশের বাইরে এক্সপোর্ট করা কত কঠিন, আগে বুঝি নাই। হ্যাঁ, তো এই যে কথাগুলো উনি বললেন, আমি বললাম ভাই আগে একটু চেষ্টা করলে তো বুঝতে পারতেন। ওইদিকে নাইবা গেলাম। বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন, এমনিতে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, আমি একটু বলি আপনাকে, ওরা প্রকৃত আমলা না। প্রকৃত আমলা ওই চেয়ারে থাকতেই বুঝে। মেবি এটা খেয়াল মেবি তো এখন মেবি না, ইট ইজ। না, তো এখন বিষয়টা হচ্ছে করে না। হ্যাঁ, অনেক কারণে করে না। আপনার চুক্তি ভাইবেও আপনি মন্ত্রী বানাবেন, উপদেষ্টা বানাবেন, লাইনে থাকবে, তো করতে যাবে কেন? বুঝলেন না? এটা কি বদিউর রহমান নাকি যে করতে দিলে না চলে গেলাম চাকরি ছেড়ে দিয়ে, করলাম না? আমলা আমলার মতো করতে হবে। আমলাকে আপনি কামলার মতো রাখবেন, আপনি আমলাকে আবার রাজনীতিবিদ বানাবেন, আপনার পক্ষে ওসিডিসির মতো বক্তৃতা দিতে দিবেন। ইনস্টিটিউশন তো নষ্ট করে দিচ্ছেন এসব করি। জি হিলাল ভাই। জি। না, এখন আমি যে জায়গায় যাচ্ছিলাম আর কি, যে আসলে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের যে প্রবলেমগুলো হইলো, আপনি দেখেন গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে 2টা সিটি কর্পোরেশনে এবং সারা বাংলাদেশে অলমোস্ট ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেল শুধু বৃষ্টির কারণে। কেন এত বৃষ্টির কারণে বন্ধ হবে? এই দায় কেউ নিল না। তো দায় কেন নিবে? একদিন বলছিলাম আমি ঘটনা, যে ওই ফুটবল প্লেয়ার ছিল একজন গোলকিপার। তো সে বলতো যে যেখানে সে খেলা খেলতে যাইতো, বলতো যে আমি গোল খাইলে আমাকে পয়সা দিতে হবে না, আর গোল না খাইলে আমাকে 100 টাকা দিতে হবে। দেখো এরকম আপনার ওই এক জায়গায় খেলতে গেছে, তো বল একটা গড়ায় জালের মধ্যে ঢুকে গেছে। এখন সাপোর্টাররা তো খুব ক্ষিপ্ত, খেলা শেষ হওয়ার সাথে সাথে সব সাপোর্টার দৌড়াইতেছে গোলকিপারকে ধরার জন্যে, ওকে ধরে মারধর করবে। তো গোলকিপার এক টিলার মধ্যে দাঁড়া বলছে, ভাই ভাই একটু আমার কথা শোন, আমার একটু কথাটা শোনেন। বলি কী কথা বলো? বলে আমি 99 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা আসতেছিল, আমি 99 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা ধরার চেষ্টা করলাম, কিন্তু বলটা চলে গেলো 100 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি তখন কিছু করতে পারলাম না। তখন গ্রামের মানুষ ভাবলো যে অ্যাঙ্গেলের বিষয়, আসলে গোলকিপারের কিছু করার ছিল না। এখন আমাদের যে অবস্থা, যেন আমরা এই যে ড্রেনগুলো করি, আমরা যে মেরামতগুলো করি, তখন আমরা মনে করি যে এই 10 কি বলে স্যার কি 10 বৃষ্টি কি জানি কি বলে মিলিমিটার 10 মিলিমিটার হইলে পর্যন্ত আমার এই পাইপ দিয়ে পানি যাবে, পানি জমবে না। কিন্তু যখন এটা 25-30 কিলোমিটার হয়ে যায় তাহলে পানি জমবে। তো এই যে বিষয়গুলো, এইগুলো জবাব কে দিবে বলে? এবং তখন আমাদের দোকানের কাপড় চাপড় ভিজলো, নষ্ট হইলো, দোকান 3-4 দিন কাস্টমাররা যেতে পারলো না। এরপরে আবার এই সমস্যা মানে হয় কি, সিদ্দিক ভাইরা তো অনেক বড় ব্যবসায়ী, ওনাদের তো ধরেন ব্যাংক আছে, বিমা আছে, নিজেরা আছেন, হ্যাঁ, দেশের বাইরের ফান্ড আছে, অনেক কিছু আছে। বাট এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, ধরেন আপনি 2 কোটি মানুষ যারা দিন আনে দিন খায়, এদের অবস্থা আমরা কেউ চিন্তা করছি একবার বলেন? এই পানি উঠলে ওদের কষ্ট হয়, এই ধরনের পরিস্থিতিতে মানুষের কষ্ট, মানে যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে আগে যিনি এফেক্টেড সে হচ্ছে ওই 2 কোটি মানুষ, 2 কোটি পরিবার, অর্থাৎ 6 থেকে 8 কোটি মানুষ। তাদের মানে সারাদিনের রুজির পরিমাণ কিন্তু 7 থেকে 800 টাকা বা 5 থেকে 800 টাকা, এর মধ্যে যেটুকু পারে, আমরা সেটুকু করতে পারি না। এই যে একটি অবস্থা, এর দায়িত্ব কে নিবে? এই যে টাকা আজকে একটু আগে বললেন না যে 25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন শিডিউল ব্যাংকগুলোকে দিয়েছে, তার ছিটা ফোটাও কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবে না। এখন ওই যে আপনারা দেখলেন না যে খাবার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এখন আমি খাবার তো চাই না ভাই, আমি চাই আমার কাজের পরিবেশটা আমাকে তৈরি করে দাও। আপনি কাজের পরিবেশটা আমাকে তৈরি করে দিলে আমার কিন্তু এই খাবার নেওয়ার খুব বেশি প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হচ্ছে এগুলো বলবো কোথায়?
এগুলো এগুলো বলার জায়গা, এগুলো সবাই দেখেন, কিন্তু সবাই দেখেন এবং এগুলো মানে দৃশ্যমান। এই যে আপনাদের টেলিভিশনে বা অনেকগুলো টেলিভিশনে দেখলাম, একজন বলছে আমি 3 দিন যাবত খাচ্ছি না, আমার পরিবারকে আমি খাবার দিতে পারছি না, আমি কাজ করতে পারি না, আমি রুজি করতে পারি না, আমি খাওয়াবো কিভাবে? এইগুলো মনে হয় যে বোধহয় টেলিভিশন অতিরঞ্জিত করে, এইগুলো ইয়ে নাই, অন্য জিনিস দেখতে চাই। এই যে স্যার কিছুক্ষণ আগে বললো না যে অন্য অন্য জিনিসগুলো আমি বেশি করে দেখতে চাই, কে না খায় থাকলো, কে মানুষ কষ্ট পাইলো। এই যে দেখেন গত 4-5 দিন আগে 600 টাকা হয়ে গেল কাঁচামরিচের দাম, সেই কাঁচামরিচ আজকে 80 টাকা 90 টাকা। এইবার কিন্তু এই টেলিভিশনে যারা আছেন আপনারা তারাও বলবেন না যে এই যে না ব্যবসায়ীরা কিন্তু এখন সাপ্লাই চেইনটা একটু ভালো হতে এই কাঁচামরিচের দাম এখন 80 টাকা থেকে 100 টাকা নামছে, বলবেন না। যখন বেড়ে যায় তখন এই যে দেখেন বেড়ে গেল 600 টাকা কাঁচামরিচের দাম। আর এই কাঁচামরিচ একজন মানুষ কতটুকু খায়, কতটুকু কেনে, আর কতক্ষণ এই 600 টাকা থাকে? কিন্তু এই যে বললাম না, পানি সবসময় নিচ দিয়ে গড়ায়, কিন্তু ওষুধের দাম যে বাড়তেছে, আপনি এমন কোনো মানুষ নাই যার বয়স 40-এর বেশি তার 7 থেকে 10 হাজার টাকা ওষুধ লাগে না। মানে এটা 3 গুণ বেড়ে গেছে ওষুধের দাম। ওষুধের ফ্যাক্টরিগুলো কারা ওষুধের ফ্যাক্টরিগুলো চালান? ব্যাংকের সুদ বেড়ে গেল। এই যে ব্যাংকের সুদ বাড়াইলেন, এখন দেখেন আপনি কীভাবে, এবং যখন বলে দেওয়া হলো যে আপনাদের মতো করে আপনারা সিদ্ধান্ত নেন ব্যাংকের সুদ কত করবেন কত করবেন না, এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা হইতে পারে? আমরা বলে দিলাম, কিন্তু কেন? এর আগে আমরা নাকি শুনলাম যেটা এই বদিউর রহমান সাহেব বললেন, একটু পরে হয়তো বা এই আমাদের পারভেজ ভাই বলবেন যে আমরা একসময় ডলারকে খুব মানে এটাকে কনজারভেটিভ ওয়েতে আমরা খুব চেষ্টা করছি কমিয়ে রাখার জন্য, এটা আউটবাস্ট করছে। এটা কি শুধু আউটবাস্ট করা? আজকে 120 টাকা 125 টাকা করে আমাকে ডলার কিনতে হচ্ছে। আপনি দেখেন, মানে এই যে আমি কদিন আগে অফিসিয়ালি না নন অফিসিয়ালি, আনঅফিসিয়ালি তো আমি ডলার পাচ্ছি না। অফিসিয়ালি আমাকে কি ডলার এলসিতে, আমাকে এখন এলসিতে বলা হয় 110% আপনি আগে জমা দেবেন। এলসি করতাম আগে, স্যার জানে, এলসি করতাম আগে 5% মার্জিন দিয়ে, এখন 110%। কি কারণ 110%? আবার যদি ডলারের দাম বেড়ে যায়, যাতে ব্যাংক ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের ব্যাংকগুলো গড়ে উঠছে একেবারে দানবীয় কায়দায়। এই ব্যাংকগুলো কোনো সেবা খাত বলে যদি বলা হয়, ব্যাংকগুলো সেবা খাত, এটা পারভেজ ভাই কীভাবে নেবেন? উনি একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এটা সেবা খাত না, এটা একটা আসলে দানবীয় খাত। এটা কাবলিওয়ালা, এটা কাবলিওয়ালা, যাইতেও কাটে আসতেও কাটে, এরকম একটা পরিস্থিতি। ওনারা পারেন, বড় ব্যবসায়ীরা পারেন। হ্যাঁ, সেই জন্য দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলছিলেন একজন যে আমরা 1 মাস 1.5 মাস ব্যবসা না করলেও চলতে পারবো। কিন্তু এই যে লোকটা দিন আনে দিন খায়, তার কি হবে? তো এই জায়গাটা আমরা বারবার বলছিলাম, দেখেন আমরা একসময় মাননীয় প্রধানমন্ত্রী আমরা শ্রীলঙ্কাকে ধার দিয়েছিলাম যখন তাদেরই মানে অর্থনৈতিক খারাপ অবস্থা, আমি শেষ করে দিচ্ছি। ওই রকম টাকার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গা যাচ্ছেন। কেন? এই অর্থনীতিকে শুধু ধরে রাখার জন্য। এবং আমি নিশ্চিত এই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখনও এটাকে বিভিন্নভাবে চেষ্টা করে, হ্যাঁ, এই ইকোনমিটা ধরে রেখেছেন। কদিন আগে শুনলাম না যে এই শ্রীলঙ্কা হইলাম বলে, এই আমরা ডলারের দাম 200 টাকা হইলো বলে, এই ব্যাংকে গেলে চেক পাবো না, টাকা চেক নিয়ে যাবো, টাকা পাবো না, একটাও কিন্তু ঘটে নাই। এটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে ওখান থেকে ওখানে এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ আমাদের ইকোনমিতে রক্তক্ষরণ হচ্ছে। তার মধ্যে আবার বলে না মরার উপরে খাড়াগা, এর মধ্যে আবার এই কেউ বলে 20,000 কোটি টাকা, কেউ বলে 30,000 কোটি টাকা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেই পরিমাণ মানে ক্ষতি আমাদের হয়েছে, এটা কিভাবে পোষাবে আপনি জানেন। তবে এইগুলো ওনাদের বিষয়, পারভেজ ভাইদের বিষয়। আমাদের বিষয় হচ্ছে শুধু কাজ করার সুযোগটা দেয়। আমরা যাতে কাজ করতে পারি, আমি যদি 5 থেকে 700 টাকা 800 টাকা রোজগার করতে পারি, এই পরিবেশটা আমি চাই।